আজকে 16 নম্বর অধ্যায়ের লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটাই আরম্ভ করব। পার্ট 1। লম্ববৃত্তাকার শঙ্কু। তাই চ্যাপ্টার সম্বন্ধে ভালোভাবে জানার জন্য আমাদেরকে আগে থিওরি ভালো করে জানতে হবে। থিওরি যদি ভালো করে না জানি তাহলে অঙ্ক করতে পারবো না। সেজন্য অঙ্ক ভালো করে শেখার জন্য আমাদের থিওরি জানতে হবে। তাহলে দেখি লম্ববৃত্তাকার শঙ্কু অ্যাকচুয়ালি কেমন কেমন হয়, দেখতে কেমন হয়, কেমন আকার, কেমন আকৃতি দেখি। তাহলে এটা হলো একটা কি লম্ববৃত্তাকার শঙ্কু। এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, তো এই লম্ববৃত্তাকার শঙ্কু সম্বন্ধে আমাদের জানতে হবে যে কোন কোন তলটা কিরকম হয়, কোনটা পার্শ্বতল, আর কোনটাকে বলবো আমরা সমগ্র তল, এর উচ্চতা কোনটা হয়, এর ব্যাসার্ধ কোনটা হয়, আর এর ভূমি কোনটা হয়, লম্ব কোনটা হয়, সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমি বলি এটা যদি একটা বৃত্ত হয়, মানে এই তলটা যদি সমতল হয় তাহলে আমি বলতে পারি এটা সমতল হওয়া মানে বৃত্ত। মানে জানি বৃত্তের একটাই তল, আর সেই তলটা হয় কি সমতল। আমি আবার বলছি যে এই উপরের গোল অংশটা, উপরের গোল অংশটা যদি সমতল হয় তার মানে জানি সমতল হয় বৃত্তের তলটা। তাহলে এই তলটা হচ্ছে বৃত্তাকার যদি হয় তাহলে এটা সমতল হবে। তাহলে আমরা জানি বৃত্তের কি হয়, একটা ব্যাসার্ধ পাওয়া যায়। এখান থেকে এইটুকু হবে বৃত্তের, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ। এবং ওটাকে আমরা লিখি কি দিয়ে, ওটাকে আমরা লিখি আর দিয়ে। এখান থেকে ঠিক এই পর্যন্ত যদি আসি আমি, এখান থেকে যদি এই পর্যন্ত আসা হয় তাহলে ওটাকে তোমার বলা হয় শঙ্কুটির কি বলা হয়, এটাকে শঙ্কুটার উচ্চতা বলা হয়। লেখা হয় কি দিয়ে, এইচ দিয়ে। আর এটাকে বলা হয়, আচ্ছা এটার নাম যদি এ দিই, এটার নাম যদি আমরা বি দিই, আর এটার নাম যদি আমরা সি দিই, তাহলে এখানে এসিটাকে বলা হয় কি উচ্চতা, সরি এসিটাকে বলা হয় তির্যক উচ্চতা। এটাকে লেখা হয় এল দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি আমরা সমকোণী ত্রিভুজ পাই কিরকম ভাবে, মানে সরি ওই সমকোণ ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে আঁকছি সমকোণী ত্রিভুজটা। তাহলে বললাম কি এটা একটা সমকোণী ত্রিভুজ বললাম, যার বি বিন্দুতে সমকোণটা আছে, উপরে এ, এটা সি। তাহলে সমকোণী ত্রিভুজটাকেই আমরা লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত করতে পারি। কখন? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন। তাহলে এ বি আর আরটা মনে করো বিসি। তাহলে এ বি আরটা মনে করো বিসি, এটা হচ্ছে সমকোণ সংলগ্ন। তাহলে সমকোণ সংলগ্নের মধ্যে সব থেকে এখানে যদি বলা হয় যে সমকোণ সংলগ্ন বাহুগুলোর মধ্যে বৃহত্তম বাহু কোনটা, এবি হচ্ছে বৃহত্তম বাহু। সমকোণ সংলগ্ন মানে সমকোণ মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণ সংলগ্ন বলতে বোঝায় এখানে এবি বাহুকে আর বিসি বাহুকে। তাহলে এবি বাহু এবং বিসি বাহুর মধ্যে যে বাহুটা বড় হয়, আবার বলছি যে এবি বাহু এবং বিসি বাহু এ দুটো যে সমকোণ সংলগ্ন, তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটির মধ্যে যে বাহুটা বড় হয় তাহলে সেই বাহুটাকে অক্ষ ধরতে হয়। মানে এই বাহুটাকে অক্ষ ধরে, এটাকে অক্ষ ধরা হচ্ছে মানে কিরকম, এটাকে অক্ষ ধরা হচ্ছে মানে
এটার সাপেক্ষে ঘুরবে। এটা যখন একটা ফ্যান বাড়িতে যখন ঘুরে, তাহলে ফ্যানটা যখন একটা এরকম ভাবে একটা রড লাগানো থাকে, এই রডের সাপেক্ষে এখানে ফ্যান লাগানো থাকে, তো অক্ষ কোনটা? এটা হচ্ছে অক্ষ। তাহলে এটার সাপেক্ষে ওটা ঘুরছে, যেটা ফ্যানটাও ঘুরছে। তাহলে যেটাকে সাপোর্ট করে ঘুরে সেটাকে কি বলা হয়? অক্ষ বলা হয়। তাহলে এটাকে আমি যদি ঘুরাই এটাকে, তাহলে এটাকে অক্ষ ধরে কি করা হয়? এটাকে ঘোরানো হয়। তাহলে এখানে এখানে আমি যদি বলতে যাই তাহলে অক্ষ কোনটা? এখানে অক্ষ হচ্ছে এবি। ওটাকে ঘুরিয়ে যদি এরকম ভাবে কমপ্লিট করা হয়, এইটুকু ব্যাসার্ধ নিয়ে যদি কমপ্লিট করা হয়, তাহলে আমরা কি পাবো? একটা গোল ধরনের অংশ পাবো। তাহলে ওই অংশটাকে এরকম ভাবে যদি কমপ্লিট করি, তাহলে আমরা কি পাবো? একটা লম্ব বৃত্তাকার শঙ্কু পেয়ে যাবো। তো লম্ব বৃত্তাকার শঙ্কুর জন্য যেটা বেসিক ইনফরমেশন আমাদের জানতে হয়, প্রশ্ন করা হয় যে লম্ব বৃত্তাকার শঙ্কুটা আমরা অ্যাকচুয়ালি পাই কোনখান থেকে? মানে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির বৃহত্তম বাহুটাকে অক্ষ ধরা হয়, আর ক্ষুদ্রতর বাহুটাকে কি ধরা হয়? ব্যাসার্ধ ধরা হয়। এটা মাধ্যমিকে এই কোশ্চেনটা এসছে আগে, এবং বিভিন্ন জায়গায় টেস্ট পেপারে দেখতে পাওয়া যায়। তোমাদের এটা দিয়ে তোমাদের অনুশীলনীয় কোশ্চেন সলভ হবে। উদাহরণে কয়েকটা অঙ্ক আছে যে কাকে অক্ষ ধরা হয় আর কাকে ভূমি ধরা হয়। মানে সমকোণী ত্রিভুজে, একটা সমকোণী ত্রিভুজকে যদি আমি একটা শঙ্কুতে পরিণত করতে চাই, লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত করতে চাই, তাহলে কাকে অক্ষ ধরা হয় আর কাকে ভূমি ধরা হয়? তাহলে প্রথমে লিখে ফেলো এটা, কারণ এটা আমাদের বেসিক ডেফিনেশনের মতো। প্রথমে এটা লিখে ফেলো যে একটি সমকোণী ত্রিভুজের, লিখো আমি বলছি, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের মধ্যে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মধ্যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মধ্যে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, দীর্ঘ বাহুটিকে, দীর্ঘ মানে বড়, যেটা সমকোণ সংলগ্নের মধ্যে যেটা বড় বাহু, তাহলে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘন বস্তু তৈরি হয় সেটি হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। আবার বলছি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মধ্যে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে যে দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘন বস্তু তৈরি হয়, যে ঘন বস্তু তৈরি হয় সেটি লম্ব বৃত্তাকার শঙ্কু হয়। তার মানে কি বলতে চাইছে? এই বাহুটাকে অক্ষ ধরা যদি হয়, তাহলে এই বাহুটা যদি অক্ষ হয়, তাহলে এটাকে সাপোর্ট করে ঘুরবে কতটা ব্যাসার্ধ নিয়ে? এতটা ব্যাসার্ধ নিয়ে। এইভাবে যদি ঘোরানো হয়, রাউন্ড করা হয়, তাহলে এতটা ব্যাসার্ধ, তাহলে এখানে যেটা দীর্ঘ বাহু সেটা হয় অক্ষ, আর যেটা ক্ষুদ্র বাহু হয়, মানে যেটা ছোট বাহু হয়, তো ছোট বাহুটা হবে এখানে ব্যাসার্ধ। তাহলে এতটা ব্যাসার্ধ নিয়ে যদি এরকম ভাবে পূর্ণভাবে আবর্তন করা হয়, তাহলে এটা একটা কি হবে? কিসে পরিণত হবে? এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত হবে। তাহলে এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত হবে। এরকম ভাবে যদি পূর্ণ আবর্তন করা হয়, তাহলে এটাই একটা লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত হবে। এরকম ভাবে যদি পূর্ণ আবর্তন করা হয়, মানে এরকম ভাবে পূর্ণ আবর্তন যদি করা হয়। মানে ঠিক এটার মতো, পাশের ছবিটাই দেওয়া আছে ঠিক ওটার মতো। তাকাও এখানে, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে এ বি সি, যার সমকোণ কোনটা? এটা। তার দীর্ঘতম বাহু কোনটা? এ বি। তাহলে এই বাহুটাকে অক্ষ ধরে, এটাকে অক্ষ ধরে, মানে এটা যাকে অক্ষ ধরা হয় সে ঘুরবে না।
তাহলে আরেকটা বাহু কি আছে সমকোণ সংলগ্নের মধ্যে, এই বাহুটাও ঘুরবে না, তাহলে এই বাহুটাও ঘুরবে, এই বাহুটি যদি ঘুরে এরকম ভাবে রাউন্ড করা হয় তাহলে এরকম ভাবে একটা গোল করে পাবো। আর ওটাকে আমরা যদি কমপ্লিট করি তাহলে কিসে পরিণত হচ্ছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত হচ্ছে। তাহলে এখানে দীর্ঘ বাহুটি কি, তাহলে এখানে আমরা যেগুলো যেগুলো জিনিস পাচ্ছি নোট করে নিই। তাহলে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মধ্যে সমকোণ সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহু দুটির মধ্যে দীর্ঘ বাহুটাকে কি ধরা হয়, অক্ষ ধরা হয়। দীর্ঘ বাহুটিকে কি ধরা হয়, অক্ষ ধরা হয়। আর ক্ষুদ্র বাহুটিকে কি ধরা হয়, একটু আচ্ছা ক্ষুদ্র বাহুটা কি এখানে ব্যাসার্ধ, ক্ষুদ্র বাহুটাকে কি ধরা হয়, ব্যাসার্ধ ধরা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন, মানে বেসিক এটা ডেফিনেশন, ইনফরমেশন বলো ডেফিনেশন বলো, কার বলো, লম্ববৃত্তাকার শঙ্কুর। তাহলে এটাও যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে এগিয়ে যাচ্ছি। তাহলে এখানে ব্যাসার্ধ কোনটা, আর ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি, আর দিয়ে। আর এখান থেকে যেটা অক্ষ, অক্ষটাকে তাহলে কি বলা হয়, তাহলে অক্ষ হচ্ছে কোনটা, যেটা অক্ষ তাহলে সেটা হবে কি উচ্চতা। তাহলে উচ্চতাকে লেখা হয়, ব্যাসার্ধকে লেখা হয় কি দিয়ে, ব্যাসার্ধকে লেখা হয় আর দিয়ে। আর মানে কোনটা এখানে, ছোট বাহুটা, মানে এই যে এক কথা বললাম না ব্যাসার্ধ মানে ক্ষুদ্র বাহুটি। আরটা হচ্ছে কি উচ্চতা, তাহলে উচ্চতাকে লেখা হয় কি দিয়ে, উচ্চতাকে লেখা হয় এইচ দিয়ে। আর যেটা অতিভুজ হয়, যে এটা অতিভুজ যেটা পাচ্ছি সমকোণ ত্রিভুজে, আর অতিভুজটা কি হবে এখানে, অতিভুজটা হয় এখানে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। আরটা পাচ্ছি আমরা তির্যক উচ্চতা, ওটাকে লেখা হয় কি দিয়ে, ওটাকে লেখা হয় এল দিয়ে লেখা হয়। তাহলে এই তিনটা হচ্ছে, মানে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এ আর এইচ এল হচ্ছে কি ব্যাসার্ধ, এইচ হচ্ছে কি উচ্চতা, আর এল হচ্ছে কি এখানে তির্যক উচ্চতা। ক্লিয়ার? তাহলে এই তিনটা জিনিস নিয়ে যতগুলো ফর্মুলা এখানে পাবো, তাহলে এই তিনটা জিনিস নিয়েই পাবো। তাহলে এই তিনটা জিনিসকে মনে রাখতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে লম্ববৃত্তাকার শঙ্কুর বলো এখানে প্যারামিটার কটা, প্যারামিটার হচ্ছে তিনটা। কি কি প্যারামিটার বলতে, মানে যেগুলো আমাদের সাহায্যে আমরা ফর্মুলা বার করবো ওটাকে প্যারামিটার বলা হয়। তাহলে এখানে আর এইচ এল, আর এইচ এল তিনটা হচ্ছে কি এখানে প্যারামিটার। আর কোনটা, এই যে সমকোণ ত্রিভুজ নিয়েছিলাম সেটা হচ্ছে তার মধ্যে যেটা ছোট বাহু সমকোণ সংলগ্ন, সমকোণের সঙ্গে লেগে আছে এরকম ছোট বাহুটা হয় ব্যাসার্ধ, আর যেটা বড় বাহু সেটাকে অক্ষ বলা হয়, আর অক্ষটাই কি হয়ে যায় এখানে, অক্ষটাই হয়ে যায় উচ্চতা। আর যেটা অতিভুজ হয় সেটা কি হয় এখানে, সেটাই হয় এখানে তির্যক উচ্চতা। তাহলে এই হলো তোমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজকে কাজে লাগিয়ে পাচ্ছি আমি একটা শঙ্কু। কি ধরনের শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, কারণ এর মাঝখানে কোনটা লম্ব হয়, মানে 90 ডিগ্রি হয় বলে একে লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হয়। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে এসো তার পরবর্তী নেক্সটে কি জানতে পারছি দেখো এবার। আচ্ছা এবার তাকাও ভালো করে, এখানে আমরা তল কটা পাচ্ছি দেখো। নেক্সট লিখো তল, কটি তল আছে দেখো। এখানে দুটি তল আছে। কি কি দুটি তল, উপরের যে তল, এই তলটা বলেছিলাম বৃত্তাকার, আর বৃত্তের তলটা কিরকম হয়, সমতল হয়। তাহলে একটা এর তল হচ্ছে অ্যাকচুয়ালি দুটি তল, কটা বললাম দুটি। তার মধ্যে ব্র্যাকেট আমি লিখি, তাহলে একটা তো আমরা সমতল বললাম, উপরের তলটা কি সমতল, তাহলে একটি ব্র্যাকেটে আমরা উল্লেখ করে দিলাম, তাহলে একটি সমতল ও একটি, দুটির মধ্যে একটা যদি সমতল হয় তাহলে আরেকটা কি পাচ্ছি, তাহলে আরেকটা এই তলটাই, যে এই তলটা উপরের গোল অংশটা যদি বাদ দিই তাহলে এই তলটা কি, এই তলটাতে একই একই লেভেলে নাই, একই লেভেলে নাই মানে সমতলও নাই, সমতল নাই তার মানে কি বক্রতল হবে। তাহলে এই তলটা যেটা মানে এক কথা গোলাকার অংশটা বাদ দিয়ে যেটুকু অংশ পাচ্ছি সেটাকে বলা হয় কি তল, বক্রতল। তাহলে একটা সমতল আর একটি কি হচ্ছে, আরটা হচ্ছে বক্রতল। তা লম্ববৃত্তাকার শঙ্কুর তল পেলাম কটা, দুটি, একটা সমতল আর একটা হচ্ছে
বক্রতল। যেটা সমতল ওটাকে কি ধরা হয়? ভূমি ধরা হয়। যে সমতল সেটাকে কি ধরা হয় বললাম? ভূমি ধরা হয়। তাহলে যেটা সমতল সেটার নামে কি বললাম? তাহলে ভূমি কোনটা হয়? সমতলটা হয়। তাহলে সমতলটাকে কি ধরা হয় বললাম? ভূমি ধরা হয়। তাহলে ভূমি হচ্ছে সমতল। আর সমতল মানে বৃত্তাকার তল। এটা তলটা আকার কিরকম হয়? বৃত্তাকার। আর যেটা বক্রতল হয়, তাহলে বক্রতলটাকে আমরা বলতে পারি, বক্রতলটাকে বলা হয় পার্শ্বতল বলা হয়। কি তল বলা হয় বললাম? পার্শ্বতল বলা হয়। তাহলে ভূমিটাকে বলা হয় বললাম সমতল, যেটা বৃত্তাকার। আর যেটা বক্রতল যেটা, সেটাকে বলা হয় কি আবার? পার্শ্বতল বলা হয়। তাহলে বক্রতল বলতে আমরা বুঝে গেলাম গোল অংশটা বাদ দিয়ে যেটুকু অংশ পড়ে আছে। তাহলে এইটুকু জানলাম। জানার পরে নেক্সট এবার চলে আসি আমরা এল এইচ আর এর মধ্যে কোনো রিলেশন পাই কিনা। এই যে এল এইচ আর, এল মানে কি বলেছিলাম? তির্যক উচ্চতা। এইচ মানে কি বলেছিলাম? উচ্চতা। আর মানে কি বলেছিলাম? ভূমির ব্যাসার্ধ। কারণ এটা যদি ভূমি হয়, একটু আগে বললাম ভূমি মানে কোনটা? বৃত্তাকার বা সমতল তল যেটা। তাহলে ভূমির ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধকে বোঝাবো এখানে। তাহলে এটাকে বলা হয় ভূমি, মানে ভূমি সেটাই। তাহলে ভূমির ব্যাসার্ধকে লেখা হয় কি দিয়ে? আর দিয়ে। তাহলে ভূমির ব্যাসার্ধকে লেখা হয় কি দিয়ে বললাম? আর দিয়ে। তাহলে এদের মধ্যে কোন রিলেশন পাবো কি? অবশ্যই পাবো। কিরকম ভাবে পাবো? কারণ এটা যেহেতু 90 ডিগ্রি সমকোণ, এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে আমরা জানি সমকোণী একটা ত্রিভুজ, এটা একটা এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা একটা রিলেশন জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা এখানে? এল, মানে তির্যক উচ্চতা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক লিখতে পারি। দেখো এটা স্টার চিহ্ন মেরে রাখলাম। তাহলে এল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? এল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে বা এল সমান সমান কি লিখতে পারি? স্কোয়ার উঠে উল্টো বার হয়ে যায়। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাতে আমাদের রিলেশন কার মধ্যে? এল এইচ আর এর মধ্যে রিলেশন। তাহলে এখান থেকে আমরা যদি এল এর মানটা পেয়ে যাই, তাহলে আমরা যে কোনো একটা মান এইচ এর মান বার করতে পারবো, আর এর মান বার করতে পারবো। কারণ এল এর মানটা সব থেকে বড় হবে। কেন? কারণ এটা অতিভুজ। আর এইচ এর মান এবং আর এর মানটা কি হয়? এল এর তুলনায় ছোট হয়। তাহলে যেহেতু মানে এল এর মানটা যেহেতু সব থেকে বড়, সেখানে বড় জন্য মনে রাখবো মাঝখানে প্লাস হবে। আর বাকি যদি মান বার করতে চাই আমরা, বাকি মানগুলো মানে আমরা যদি এইচ বার করতে চাই এখান থেকে, আচ্ছা যদি 1 নম্বর ফর্মুলা বলি আমরা, এটা যদি 1 নম্বর ফর্মুলা বলি, তাহলে 2 নম্বর ফর্মুলাতে আমরা কি পাচ্ছি? 2 নম্বর ফর্মুলাতে কি পাচ্ছি? এইচ যদি বার করতে চাই, এইচ সমান সমান রুট ওভার, তাহলে এইচটা হচ্ছে কার তুলনায় ছোট? এর তুলনায় ছোট। এর তুলনায়, এল এর তুলনায় ছোট। তাহলে এল এর তুলনায় যদি ছোট হয়, তাহলে নিশ্চয়ই ওটা এক কথায় এটাকে আমরা যদি এ পারে নিয়ে আসি, এই যে এইচটাকে রাখলাম, আরটাকে যদি এ পারে নিয়ে আসি, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে কিনা? তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, স্কোয়ার উঠে গেছে বলে উল্টো বার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট এইচ বার করার ফর্মুলা। তারপর 3 নম্বর পার্টে 3 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি আর একটা আর পাবো। আর একটা আর সমান সমান লিখতে পারি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। মানে এল বাদ দিয়ে যদি এইচ আর আর যদি বার করতে চাই, তাহলে সবসময় আগে এলটা আগে হয়, ওখান থেকে মাইনাস হবে। যদি এইচ বার করতে হয়, তাহলে এল স্কোয়ার মাইনাস আর একটা অপরজন আর স্কোয়ার। যদি আমরা আর বার করি, তাহলে এল স্কোয়ার মাইনাস কোনটা? আর বাদ গেছে কি? এইচ স্কোয়ার। ব্যাস এরকম ভাবে মনে রাখবো। তাহলে এল এইচ আর এই তিনটা আমরা জেনে গেলাম যে এদের মানগুলো কিরকম ভাবে বার করতে হয়। তাহলে এই পর্যন্ত নোট করো। এই পর্যন্ত নোট করা হয়ে গেলে নেক্সট আমি আসছি পরের এবার। তো আশা করি এই পর্যন্ত নোট করা হয়ে গেছে।
এবার আসি ক্ষেত্রফল গুলো কিরকম ভাবে বার করতে হয়। তাহলে এখানে ক্ষেত্রফল বলতে ক্ষেত্রফল পাই কার, তলের ক্ষেত্রফল পাই আমরা। তলের ক্ষেত্রফল পাই মানে তলের ক্ষেত্রফল মানে আমরা বুঝে গেলাম এরকম কয়রকম তল পেয়েছি, দুরকম তল। একটা ভূমি পেয়েছি যেটা সমতল, একটা পেয়েছি বক্রতল বা পার্শ্বতল যেটা। তাহলে ভূমির ক্ষেত্রফল যদি বার করতে চাই, তাহলে ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানতে চাইছি এবার। তাহলে ভূমির ক্ষেত্রফল, কার ভূমির ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার শঙ্কুর। উপরে কিছু লেখা আছে বললাম এখানে লিখছি না। তাহলে ভূমির কি বললাম, ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল বের করার ফর্মুলা, তাহলে ভূমির ক্ষেত্রফল সমান সমান লেখা যায়, ভূমি মানে কিরকম আকার, সমতল, সমতল মানে কি বলেছিলাম বৃত্ত, আর বৃত্তের ফর্মুলা আমরা ক্লাস 9-এ জেনেছিলাম কি হয়, পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল একক কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে শুরু হয়, সেজন্য বর্গ একক। এটা হলো ভূমির ক্ষেত্রফল। যদি এটা বার করতে চাই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা, পার্শ্বতল মানে বক্রতলকে বোঝাচ্ছে, তাহলে পার্শ্বতল বলতে কাকে বোঝাচ্ছে, বক্রতলকে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতল বলতে কোনটা, বক্রতল যেটা। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর এল, পাই আর এল, পাই আর এল। যেখানে পায়ের মানটা কত বলেছিলাম 22/7, আর মানে কি এখানে ভূমির ব্যাসার্ধ, আর এল মানে কি উচ্চতা। কোন উচ্চতা, তির্যক উচ্চতা। এল মানে কিন্তু উচ্চতা না, মানে তির্যক উচ্চতা, এল মানে তির্যক উচ্চতা। এটা পেলাম পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করে দিই, এই দুটোকে যদি কম্বাইন করি মানে এই ভূমির ক্ষেত্রফল আর এই যদি পার্শ্বতলকে যদি কম্বাইন করা হয়, তাহলে সম্পূর্ণ আমি কি পেয়ে যাচ্ছি, এটা লম্ববৃত্তাকার শঙ্কুটা পেয়ে যাচ্ছি। তার মানে ওটাকে সম্পূর্ণ মানে বলতে পারি আমরা সমগ্র, সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারি, সমগ্র। তাহলে যদি বলা হয় যে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, তো সমগ্র তলের ক্ষেত্রফল হবে তাহলে নিশ্চয়ই এটা প্লাস এটা, মানে পার্শ্বতল প্লাস ভূমির ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলতে পারি কত, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি আমরা কি কি বললাম, পার্শ্বতল, সমতল বলতে এখানে দুটো তল আছে কিনা, দুটো তলের ক্ষেত্রফল, তখন পার্শ্বতল প্লাস ভূমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেয়েছিলাম, পাই আর এল। তাহলে এখানে লিখে রাখছি আমি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল প্লাস প্লাস কি বললাম ভূমি, এই দুটো মিলিয়ে হচ্ছে সমগ্র তল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমি একটু আগে বললাম কত, পাই আর এল। তাহলে বসিয়ে দিলাম এখানে পাই আর এল প্লাস ভূমি, ভূমিটা কত পেয়েছিলাম, পাই আর স্কোয়ার। তাহলে ভূমিটা আমরা পেয়েছিলাম পাই আর স্কোয়ার, ভূমিটা আমরা পেয়েছিলাম কত, পাই আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে পাই পাই কমন চলে যাবে, একটা করে আর কমন যাবে। তাহলে পাই এবং আর কমন নিয়ে নিলাম, কমন পরে পড়ে আছে কি এখানে এল, এখানে পড়ে আছে একটা আবার আর। তাহলে এটাই আমাদের মনে রাখলেই হবে, লাস্ট লাস্ট এইটুকু অংশ মনে রাখলেই হবে। তাহলে পাই আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি, এল প্লাস আর। একক কি হয়, ক্ষেত্রফল একক কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে শুরু হয়। তাহলে পাশে বর্গ আর পাশে একক, বর্গ একক। তাহলে এটা পেলাম আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, এই দুটোকে কম্বাইন করে আমরা পাই কি পাই, যে সমগ্র তলের ক্ষেত্রফল পাই। তাহলে এই ক্ষেত্রফল, তাহলে কটা ক্ষেত্রফল পাচ্ছি এখানে, তিন ধরনের ক্ষেত্রফল, তিনটা ক্ষেত্রফল পাচ্ছি, ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝা গেছে এই পর্যন্ত, কোনো অসুবিধা নাই। তো নেক্সট এর পরে আছে আরেকটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে আয়তন। আয়তনের আমরা আরেকটা নাম কি জানি, ঘনফল। লাস্ট আরেকটা আছে এখানে লিখে দিই 4 নম্বর, আয়তন। আয়তন বা এটাকে আমরা বলতে পারি কি, ঘনফল।
অ্যাকচুয়ালি আয়তন আর ঘনফল একই জিনিস। আয়তন বা ঘনফলের ফর্মুলা মানে বেসিক ফর্মুলা হয় কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হয়। কি বললাম, ভূমির ক্ষেত্রফল ইন্টু কি হয় বললাম, উচ্চতা হয়। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ পাই। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু যদি উচ্চতা নেওয়া হয় তাহলে এখানে কত, 3 ভাগের মধ্যে 1 ভাগ পাবো এটা, তাহলে 1/3। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কত হয়, পাই আর স্কোয়ার। আচ্ছা এখানে লিখে রাখি ওটা আমি, তাহলে পরে তাহলে আমার অঙ্ক কত সুবিধা হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল 1/3 ইন্টু কত বললাম, ভূমির ক্ষেত্রফল ইন্টু আরেকটা কি বললাম, উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আশা করি এগুলো লেখা হয়ে গেছে। নিচে জায়গা না বলে উপরে আসছি। তাহলে সমানের নিচে সমান দাও, তাহলে সমানের নিচে সমান দিয়ে আমরা কি লিখতে পারি, 1/3। সমানের নিচে সমান দিয়ে আমরা লিখতে পারি 1/3। 1/3 ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা আমরা একটু আগে পেয়েছিলাম কত, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা মানে আমরা কত জানি, এইচ। তাহলে পাই আর 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ক্ষেত্রফল মানে কি, এটা আয়তন। আয়তনের একক কি দিয়ে শুরু হয়, ঘন দিয়ে শুরু হয়, সেজন্য পাশে হয় ঘন একক। তাহলে বাস একটাই হলো থিওরি। তাহলে একটা থিওরি ভালো করে মনে রাখতে পারলে এই লেসনের অঙ্ক খুবই সহজ এবং খুবই সহজ মনে হবে। এই কটাই আমার থিওরি আমাদের ভালো করে মনে রাখতে হবে। তুমি আরেকবার আমি বলে দিই থিওরিটা সম্বন্ধে, পুরো থিওরি পিকচারটা যেন মাথায় এসে ব্রেনে এসে সেট হয়ে যায়। তো আবার বললাম যে একটা যখন শঙ্কুকে তৈরি করতে যাই, লম্ববৃত্তাকার শঙ্কুকে যখন আমরা তৈরি করতে যাচ্ছি, তো লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করার জন্য প্রথমে একটা কল্পনা করতে থাকে সমকোণী ত্রিভুজকে। তাহলে ওই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মধ্যে যেটা বড় বাহু ওটাকে অক্ষ ধরা হয়, আর ওটাকে আবার কি ধরা হয়, ওটাকে আমরা উচ্চতা মনে করি কার, শঙ্কুর। আর যেটা ব্যাসার্ধ হয় যেটা, ওটাকে কি বলা হয়, ভূমি ব্যাসার্ধ ধরা হয়, মানে যেটা ছোট বাহু যেটা, ওটাকে ভূমি ব্যাসার্ধ ধরা হয়। আর ওটাকেই ব্যাসার্ধ নিয়ে কি করা হয়, একটা যদি আমরা পূর্ণ আবর্তন ঘুরাই, তাহলে পূর্ণ আবর্তন করলে সেটা কিসে পরিণত হয়ে যায়, লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত হয়ে যায়। ব্যাস। আর পেয়েছিলাম তল কটা, তল হয় দুটা, একটা হয় সমতল আর একটা হয় কি বক্রতল। যেটা সমতল সেটা হয় বৃত্ত, আর ওর ক্ষেত্রফল আমরা ক্লাস 9-এ জেনেছিলাম পাই আর স্কোয়ার। আর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছিলাম কত, পাই আর এল, যেখানে হচ্ছে পায়ের মানটা জানি 22/7, আর হচ্ছে ভূমি ব্যাসার্ধ, এল মানে কি তির্যক উচ্চতা। আর এল এইচ আর এর মধ্যে আমরা রিলেশন পেয়েছিলাম যে এল স্কোয়ার সমান সমান লেখা যায় √h² প্লাস আর স্কোয়ার। আর এল সমান সমান আমরা বার করা ফর্মুলা পেয়েছিলাম √, কি বললাম, h² প্লাস আর স্কোয়ার। আর আর যদি বার করতে চাই তাহলে এলটা বড়, সেখানে এল স্কোয়ার মাইনাস h²। যদি এইচ বার করতে চাই তাহলে এইচ সমান সমান লেখা √l² মাইনাস আর স্কোয়ার। মানে একটা থেকে আরেকটা বদল সবসময় যখন বিয়োগ করবো, যখন বিয়োগ করব তখন আগে এলটা আগে হবে। এল এল বার করার সময় মাঝখানে প্লাস, এইচ বার করার সময় মাঝখানে মাইনাস হয়, আর বার করার সময় মাঝখানে মাইনাস হয়। যখনই মাইনাস আসবে তখন বললাম সবসময় আগে কে বড়, বড় থেকে বিয়োগ করতে হয় এলটা আগে চলে আসবে, এলটা আগে চলে আসবে। এটা 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 বলেছি, তার মানে বাদ গেছে কে আর, তো এখানে আর আসবে। এখানে আর লিখেছি, বাদ গেছে কে, তার মানে এখানে এইচ আসবে। বাস এরকম ভাবে মনে রাখতে হবে। তাহলে থিওরি পর্যন্ত আমি পার্টটাকে এখানে এই পর্যন্তই রাখলাম। বাকি কোর্সে দেখি 16 শুরু করব পার্ট 2-এ। তাহলে পার্ট 1টাকে এখানেই শেষ করলাম। পার্ট 2 পার্ট বাকি 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 অংশটা পার্ট 2-এ আরম্ভ করব।